সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে গাজীপুরে মতবিনিময় সভা করেছেন সেনা নৌ বিমান বাহিনী প্রধান। সকালে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট মিলনায়তনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনিক কর্মকর্তাদের সাথে মতবিনিময় হয়। গতকালকে থেকে যে আলোচনা তুঙ্গে যে আমাদের উপদেষ্টাদের মধ্যে অনেকেই কূটনৈতিক যে পাসপোর্ট আছেন সেই কূটনৈতিক পাসপোর্ট সারেন্ডার করছে। এখন জনমানুষের মধ্যে প্রশ্ন যে সরকার পরিবর্তনের পর যে সময়টা হাতে থাকবে ওই সময়ের মধ্যে আমাদের এই উপদেষ্টারা কি দেশ ছেড়ে পালিয়ে যাবেন? একেবারে চমকে উঠবেন না, কিছুটা চমকে যাওয়ার মতন খবর এবং সন্দেহের চোখে দেখার মতো খবর। আমি এই সপ্তাহে একটা আলোচনা আপনাদেরকে বলেছিলাম যে হঠাৎ উপদেষ্টা, স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম তিনি দেশের বাইরে যাচ্ছেন ইলেকশনের মাত্র কদিন আগে। আজকে আমরা যেদিন আলোচনা করছি তার পরদিন তার এই সময় তার চলে যাওয়ার কথা। এবং নাহিদ ইসলামকে মোকাবেলা করতে হবে বিএনপি প্রার্থী এম.এ. কাইয়ুমকে, এছাড়া আর কোনো উপায় নেই। কারণ দ্বৈত নাগরিকত্বের অভিযোগ নিয়ে কাইয়ুমের যে প্রার্থী তার বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেছিলেন নাহিদ ইসলাম। নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নাই। সুষ্ঠু নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে হবে আমাদেরকে। সুন্দর নির্বাচন করার জন্য ক্যাপেবল আমরা সবাই আগ্রহী। নির্বাচন কমিশন আগ্রহী, সরকার আগ্রহী, আপনার অ্যাডমিনিস্ট্রেশন আগ্রহী, পুলিশ আগ্রহী, সেনাবাহিনী আগ্রহী, বিমান বাহিনী, নৌবাহিনী, সবাই। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দর্শক শ্রোতা, বাংলাদেশে বর্তমান যে পর্যায়ক্রমিক পরিস্থিতি চলছে তাই নিয়ে আপনাদের সামনে অত্যন্ত কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে আসলাম, যে ভিডিওটি দেখলে আপনারা রীতিমতো অবাক হতে বাধ্য হয়ে যাবেন। দর্শক, আজকের ভিডিও অত্যন্ত কিছু গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি কোনো শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে যাবেন, তাহলেই মূলত ভিডিওর আসল রহস্যগুলো বুঝতে পারবেন এবং জানতে পারবেন। তো চলেন আপনাদেরকে এক এক করে সবগুলো ভিডিও বিস্তারিত দেখাই। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমাদের এই চ্যানেলের নতুন আসছেন এখনই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিন, তাহলে কিন্তু এরকম নতুন নতুন আপডেট ভিডিও দেখতে পারবেন। তো চলে ধান গবেষণা ইনস্টিটিউট মিলনায়তনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনিক কর্মকর্তাদের সাথে মতবিনিময় হয়। এ সময় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে শান্তিপূর্ণ, নিরপেক্ষ, সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয়ে সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়। তিন বাহিনীর প্রধান পেশাদারিত্ব, নিরপেক্ষতা, শৃঙ্খলা, ধৈর্য ও নাগরিক বান্ধব আচরণের মাধ্যমে দায়িত্ব পালনের উপর বিশেষ গুরুত্ব দেন। এছাড়া পরিদর্শনকালে তিন বাহিনীর প্রধানরা ইন এইড টু দ্য সিভিল পাওয়ার এর আওতায় মোতায়েন করা সশস্ত্র বাহিনীর সদস্যদের কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন, প্রয়োজনীয় দিক নির্দেশনাও দেন। সুষ্ঠু নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে হবে আমাদেরকে। সেই উদ্দেশ্যে সাধারণ ভোটারদের মনে আস্থা জোগাতে হবে। আপনাদের দৃশ্যমান উপস্থিতি, যারা ফিল্ডে ডিপ্লয়েড থাকবেন সবাই দৃশ্যমান উপস্থিতি বৃদ্ধি করতে হবে, বসে থাকা যাবে না। দিনে রাতে বিভিন্ন সময় অপারেশনের মাধ্যমে দুষ্কৃতিকারীদেরকে আমরা সবসময় যাতে তারা একটা ভয়ের মধ্যে থাকে, আশঙ্কার মধ্যে থাকে, দুষ্কৃতি কার্য করার চিন্তাও না করে সেরকম একটা পরিবেশ সৃষ্টি করার জন্য আমরা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি। সুন্দর নির্বাচন করার জন্য ক্যাপেবল আমরা সবাই আগ্রহী। নির্বাচন কমিশন আগ্রহী, সরকার আগ্রহী, আপনার অ্যাডমিনিস্ট্রেশন আগ্রহী, পুলিশ আগ্রহী, সেনাবাহিনী আগ্রহী, বিমান বাহিনী, নৌবাহিনী, সবাই। কি বুকে বাংলাদেশ আর হাতে বিদেশি? এই যে হোয়াইট প্লাস প্রো সেনসিটিভ স্কয়ারের। আমাদের বিমান উপদেষ্টা যিনি আছেন বা বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন আহমেদ বলছিলেন যে এই সরকারের আমলে প্রায় নাকি 21 লক্ষ কোটি টাকা ঋণ নেওয়া হয়েছে, যেটা আওয়ামী লীগ সরকারের সময় ছিল 2 লক্ষ কোটি টাকা। প্রশ্ন হচ্ছে, এতগুলো টাকা আসলে সুষ্ঠুভাবে কি কাজে লাগলো, নাকি এই টাকাগুলো আসলে সিস্টেমের মধ্যে সিস্টেম হয়ে গেল? আবার গতকালকে থেকে যে আলোচনা তুঙ্গে যে আমাদের উপদেষ্টাদের মধ্যে অনেকেই কূটনৈতিক যে পাসপোর্ট আছেন সেই কূটনৈতিক পাসপোর্ট সারেন্ডার করছে। এখন জনমানুষের মধ্যে প্রশ্ন যে সরকার পরিবর্তনের পর যে সময়টা হাতে থাকবে ওই সময়ের মধ্যে আমাদের এই উপদেষ্টারা কি দেশ ছেড়ে পালিয়ে যাবেন? নানান প্রশ্নের সম্মুখীন হয়েছে যে তলে তলে আসলে কি ঘটতে যাচ্ছে। আর এ বিষয়ে গতকালকে বাংলাদেশের মূলধারার গণমাধ্যমগুলো থেকে যে রিপোর্ট আছে, আমরা যে তথ্যপাত্য সহ বলি, পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলছেন যে ভবিষ্যতে বিদেশ সফরের প্রয়োজন বিবেচনায় সময় মতো ভিসা পেতে উপদেষ্টাদের অনেকেই আগে ভাগেই কূটনৈতিক পাসপোর্ট সারেন্ডার করেছে। তিনি কিংবা তার স্ত্রী কেউই এখনো কূটনৈতিক পাসপোর্ট সারেন্ডার করেননি, অর্থাৎ
পররাষ্ট্র উপদেষ্টা তিনি তার পাসপোর্ট সারেন্ডার করেননি, কিন্তু বাকিরা অনেকেই তাদের কূটনৈতিক পাসপোর্ট সারেন্ডার করেছে যেন যে কোনো সময় বাংলাদেশ থেকে সুন্দর করে তারা দেশ ছেড়ে চলে যেতে পারে। রাজধানীর একটি হোটেলে ম্যানেজমেন্ট অ্যান্ড রিসোর্সেস ডেভেলপমেন্ট নামক এক প্রোগ্রামে সেখানে আমরা দেখেছি যে বেশ কিছু প্রোগ্রামের আয়োজন ছিল। তো এক পর্যায়ে সাংবাদিকদের পররাষ্ট্র উপদেষ্টাকে প্রশ্ন ছিল যে শোনা যাচ্ছে পররাষ্ট্র উপদেষ্টা নিজে এবং তার আরও দুজন সহকর্মী কূটনৈতিক পাসপোর্ট সারেন্ডার করেছেন। একই সময়ে আরও কয়েকজন উপদেষ্টা বিদেশ সফরে যাচ্ছেন। এখন এই যে বিদেশ সফর বা এই যে দেশ ছেড়ে যাওয়ার চিন্তা নির্বাচনী ট্রানজ্যাকশন পিরিয়ডে, সেটা আসলে কতটুকু যৌক্তিক? তো পররাষ্ট্র উপদেষ্টা বলছেন যে এখানেই মিস ইনফরমেশন চলে আসে। আমি বা আমার স্ত্রী কেউই আমরা কূটনৈতিক পাসপোর্ট সারেন্ডার করিনি। আমার পাসপোর্ট তিনি বলছেন যে এখনো আমার কাছে আছে এবং যথারীতি বহাল আছে। দায়িত্বকালীন সময়ে একজন পররাষ্ট্র উপদেষ্টার কূটনৈতিক পাসপোর্ট সারেন্ডার করা খুবই অস্বাভাবিক ঘটনা হতো, আমি সেটা করিনি। তবে উপদেষ্টাদের মধ্যে অনেকে, এখনই অনেক বলতে কয়জন, 2 জন 4 জন 5 জন, কারা সেই উপদেষ্টা যারা কূটনৈতিক পাসপোর্ট সারেন্ডার করেছেন? এটা ঠিক কেন? কারণ ভবিষ্যতে তাদের বিদেশ যাওয়ার প্রয়োজন হতে পারে। তো হইলে সরকার পরিবর্তন হবে, তারা তাদের পাসপোর্ট অ্যাজ এ সিস্টেমিক্যালি তারা সেটা সারেন্ডার করবে, কিন্তু এখন কেন? প্রশ্নটা এই জায়গাতেই। তো সেই কারণে সময় মতো ভিসা পাওয়ার সুবিধার জন্যই আগে ভাগেই তারা পাসপোর্ট সারেন্ডার করেছেন। তো সাংবাদিকদের প্রশ্ন ছিল, তাহলে কি ভিসা নেওয়া সহজ করার উদ্দেশ্যেই তারা পাসপোর্ট সারেন্ডার করেছেন? উত্তরে তৌহিদ হোসেন বলেন, বিষয়টি ভিসা সহজ করার জন্য নয়, বরং সময় গেইন করার জন্য, অর্থাৎ সময় বাঁচানোর জন্য। থাকে না যে তাড়াহুড়া কইরা তড়িঘড়ি কইরা পরিস্থিতি খারাপ হলে যেভাবে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলগুলো বা অনলাইন কিংরা হুঁশিয়ারি দিচ্ছেন যে সরকার থেকে খালি পৈরানে পুলিশ পাহারা সরে যাক, সেনাবাহিনী পাহারা সরে যাক, উপদেষ্টা আসিফ নজরুল ইসলাম থেকে অনেকের বিরুদ্ধেই কিন্তু এমন ধরনের আলটিমেটাম অলরেডি দেওয়া আছে। তিনি বলেন, পাসপোর্ট বাতিল হলেও যুক্তরাষ্ট্রের B1 B2 ভিসা বাতিল হয়নি, কিন্তু বিদেশ যেতে হলে যেহেতু নতুন পাসপোর্ট ভিসা ট্রান্সফার করতে সময় লাগে, সেই কারণে উপদেষ্টাদের অনেকেই আগেভাগে পাসপোর্ট সারেন্ডার করেছেন। এখন ভেতরের গল্প আল্লাহ ভালো জানে, যেহেতু এখানে হিউজ টাকা পয়সার লেনদেন আছে, এমনকি অনেকের নামেই এখানে দুর্নীতির বা বিভিন্ন ধরনের ট্রানজ্যাকশনের অভিযোগ আছে। তো সরকার পরিবর্তন হলে আমরা হয়তো বুঝতে পারবো যে টাকাগুলো লোন করা হয়েছে, ঋণ করা হয়েছে, এই টাকাগুলো আসলে কি রাষ্ট্রের কাজে ব্যবহৃত হয়েছে নাকি কোনো সিস্টেম হয়ে দেশ থেকে চলে গেছে, আর যারা এগুলারকে সিস্টেম করেছেন তারা নিজেরাও সিস্টেমের মধ্যে দিয়ে চলে যাবার চেষ্টা করছেন। এখনো সবকিছু ধোঁয়াশা, তবে আশা করি ধোঁয়াশা কেটে পরিষ্কার হয়ে যাবে। ভালো থাকুন। একেবারে কেউ চমকে উঠবেন না, কিছুটা চমকে যাওয়ার মতন খবর এবং সন্দেহের চোখে দেখার মতো খবর। আমি এই সপ্তাহে একটা আলোচনা আপনাদেরকে বলেছিলাম যে হঠাৎ স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম তিনি দেশের বাইরে যাচ্ছেন ইলেকশনের মাত্র কদিন আগে। আজকে আমরা যেদিন আলোচনা করছি তার পরদিন এই সময় তার চলে যাওয়ার কথা এবং তিনি ইলেকশনের মাত্র 3 থেকে 4 দিন আগে, 3 দিন আগে তিনি আবার দেশে ফেরার কথা। এই যে উপদেষ্টার এখন এইভাবে যাওয়াটা, এইটা কতটা আসলে আপনার মানে সত্যিকার অর্থে যাওয়া নাকি এর পেছনে অন্য কোনো কারণ আছে? এখন আমার সামনে যে খবরটা, এই খবরটা আরো সিরিয়াস। এই খবরে বলা হচ্ছে যে আপনার বেশ কয়েকজন উপদেষ্টা তাদের কূটনৈতিক পাসপোর্ট ইতিমধ্যে জমা দিয়ে দিয়েছে। যদি কোনো তাড়াহুড়া না থাকে তাহলে এগুলো জমা পড়ার কথা না। যদিও এর মধ্যে পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন তিনি এবং তার পরিবারের কেউ এখনো কূটনৈতিক পাসপোর্ট সারেন্ডার করেননি, কিন্তু আমার সামনের খবরটা বলছে যে তাদের মধ্যে ভেতরে একটা টেনশন, পালপিটেশন শুরু হয়েছে। চলুন আমরা আগে একটু খবরটায় নজর দেই। মেয়াদ শেষ হওয়ার আগেই আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে নিজেদের কূটনৈতিক লাল পাসপোর্ট জমা দিচ্ছেন অন্তর্বর্তীকালের সরকারের এক ঝাঁক শীর্ষ নীতি নির্ধারক। অর্থ, স্বরাষ্ট্র ও তথ্য সহ গুরুত্বপূর্ণ 6 মন্ত্রণালয়ের উপদেষ্টারা ইতোমধ্যে তাদের বিশেষ পাসপোর্ট সমর্পণ করে সাধারণ পাসপোর্টের আবেদন জানিয়েছেন। ক্ষমতা হস্তান্তরের পরবর্তী সময়ে বিদেশ ভ্রমণে আইনি বা দাপ্তরিক জটিলতা এড়াতেই এই ব্যতিক্রমী পদক্ষেপ নিয়েছেন তারা। সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে যে ইতোমধ্যে কূটনৈতিক পাসপোর্ট জমা দিয়ে সাধারণ পাসপোর্টের জন্য আবেদন করেছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ,
স্বরাষ্ট্র উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী, বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান, তথ্য সম্প্রচার এবং পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার। অন্তর্বর্তী সরকারের 6 উপদেষ্টা ও বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা দায়িত্ব ছাড়ার আগেই তাদের কূটনৈতিক পাসপোর্ট জমা দিচ্ছেন। মূলত দায়িত্ব শেষ হওয়ার পর সাধারণ পাসপোর্ট পেতে দীর্ঘসূত্রতা এবং ইমিগ্রেশনে অনাপত্তি সনদ এনওসি সংক্রান্ত আইনি জটিলতা এড়াতেই এই দূরদর্শী পদক্ষেপ। পদের মেয়াদ থাকাকালীন আবেদন করলে দ্রুত পাসপোর্ট পাওয়ার নিশ্চয়তা থাকায় তারা এই কৌশল অবলম্বন করছেন। তালিকায় আরো রয়েছেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব, যিনি প্রতিমন্ত্রী মর্যাদায় আছেন, ও পুলিশের মহাপরিদর্শক আইজিপি বাহারুল আলম সাহেবকে ধরে নিয়েছেন যে ইলেকশনের পরে তাকে আর রাখা হবে না। এছাড়া সরকারের পূর্ণাঙ্গ সচিব ও হাইকোর্টের কয়েকজন বিচারকও তাদের লাল পাসপোর্ট জমা দিয়েছেন। সচিব আর হাইকোর্টের বিচারকদের কি হয়েছে? বিচারকদের তো পাসপোর্ট আগে জমা দেওয়ার কোনো কথা না, তাদের মেয়াদ শেষ হওয়ার আগে কি তাদেরকে কেউ সরিয়ে দেবে এরকম কোনো সম্ভাবনা আছে? বা এই সরকারে কি আপনার বিচারকদের পক্ষপাতমূলক নিয়োগ দেওয়া হয়েছে? অবশ্য একজনের কথা তো বলাই যায় যে সোশ্যাল মিডিয়া ট্রল হয়েছিল যে জামাই কোটায় বিচারক বানানো হয়েছে, যে এনসিপির নেতা সার্জিস আলমের শ্বশুর, তার কথা শোনা যায়। যাই হোক, এখন বাংলাদেশের যে উপদেষ্টারা, এর মধ্যে রাজনৈতিক বিশ্লেষক কলামিস্ট মাসুদ কামাল কি বলেছেন, যে উপদেষ্টারা যেন কেউ বিদেশ যেতে না পারে, এদেরকে যেন ঠেকানো হয়। কারণ হচ্ছে এই 1.5 বছরে তাদের কাছে দেশ কিছু পায় নাই, এটাই সবচেয়ে বড় অভিযোগ। তাদেরকে যেই দায়িত্ব দেওয়া হয়েছে এই দায়িত্ব তারা যথাযথভাবে পালন করতে পারেনি। তারপরে আসেন দুর্নীতি, অনিয়ম, ক্ষমতার অপব্যবহার, সেগুলোর অভিযোগ। তো এইসব অভিযোগের কি একটা সুরা এই দেশে হওয়া সব উচিত না? নাকি এমন কোনো তাদের ভিতরে কনফিউশন আছে নতুন সরকার এসে তাদের যাওয়াটা বাধাগ্রস্ত করতে পারে? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া। নাহিদ ইসলামকে মোকাবেলা করতে হবে বিএনপি প্রার্থী এম এ কাইয়ুমকে, এছাড়া আর কোনো উপায় নেই। কারণ দ্বৈত নাগরিকত্বের অভিযোগ নিয়ে কাইয়ুমের যে প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেছিলেন নাহিদ ইসলাম, সেই রিটটি সরাসরি খারিজ করে দিয়েছে হাইকোর্ট মাত্র 10 দিন আগে। এই অভিযোগ, তার মানে যদি এম এ কাইয়ুম না থাকে তাহলে নাহিদ ইসলামের জয়টা খুব সহজ হয়ে যায়। তাছাড়া সে অভিযোগ করছে, সে সুযোগটা ছাড়বে কেন? কিন্তু এখন আর কোনো উপায় নেই সম্ভবত। এখন আপিলে যেতে পারে, কিন্তু আর 8 দিন সময়ও নেই হাতে। সুতরাং এখন এটা মেনে নিয়ে নির্বাচনটা করতে হবে। কেন জানি এবারের নির্বাচনে কেউ আছে ঢাকাতে, না আমার বললাম না, নির্বাচন করতেছে কিনা বোঝা যাচ্ছে না, কিন্তু তারা বিভিন্ন জায়গায় জায়গায় যে কিছু কিছু পরিস্থিতি তৈরি করতেছে, সেইগুলো সোশ্যাল মিডিয়াতে সয়লাভ হচ্ছে, সোশ্যাল মিডিয়া তার পেছনে ছুটতেছে। কিন্তু ভোটাররা কিন্তু তার জায়গায় আছে, তার জায়গায় চুপ করে বসে আছে, তারা ভোটটা দিতে চায়। এবং সেই যারা ভোট দিতে চায় তাদের ব্যাপারে দলও বলে দিচ্ছে যে ভোট শুধু দেওয়া না, ভোট দেওয়ার পর গণনা শেষ না হওয়া পর্যন্ত অবস্থান করতে। তো এরকম একটা অবস্থায় এরকম সংগঠিত একটা দল যার জনপ্রিয়তা আছে, তাদেরকে মোকাবেলা করা কঠিন। একটা যদি জোয়ার তোলা যেত তাহলে হতো। এখন নাহিদ ইসলামরা তো জোয়ার তুলতে পারেনি। 30টা আসন নিয়ে তো জোয়ার, এখন সে যদি জোয়ারও ওঠে, 30টা আসন নাই পাইলেও সব ক্ষমতায় তো আসা হচ্ছে না। কিন্তু অভ্যুত্থান ঘটায় শেখ হাসিনার পতন ঘটানো যায়, কিন্তু ক্ষমতায় আসা যায় না। এটা যে কত কঠিন ব্যাপার সেটা বলতে গেলে এনসিপির নাকে খত দিয়ে সেটা প্রমাণ করছে যে পতন ঘটানো যায়, কিন্তু নির্বাচন করে ভোটে আসাটা আরও কঠিন। যার কারণে এখন জামাতের পদতলে তারা ঠাঁই নিয়ে এখন নির্বাচন করতেছে। সেটার জন্য আবার নানা রকম ক্যারিকেচার, নাহিদ ইসলাম রিট করতেছে কাইয়ুমের বিরুদ্ধে, ওইদিকে মঞ্জুল হাসান মুন্সি, হাসনাত আব্দুল্লাহ দিক দিয়ে লাকি, মঞ্জুল হাসান মুন্সিকে সরাইতে পারছে। এখন সবগুলি তো সরানো সম্ভব না। এটা যদি হয় তাহলে এক এক করে তো বহুজনরে সরানো সম্ভব। কিন্তু এখন আইন, আদালত, পুলিশ এত সোজা না। কোনো একটা জায়গায় সফল হওয়া সব জায়গায় সফল হবো তা তো না।
এখন পরিস্থিতিটা মেনে নিয়ে নির্বাচনটা করতে হবে, এটি হলো শেষ কথা। কি হবে? আছে নাহিদ ইসলামের ভোট ঢাকা 11-তে, যেখানে কায়ুম উনি খুব শক্ত প্রতিদ্বন্দ্বী, প্রতি ওয়ার্ডে ওয়ার্ডে, প্রতি ঘরে ঘরে বিএনপির কর্মী। এটাকে ওভারকাম করা সম্ভব হবে নাহিদ ইসলামের? অপেক্ষা করতে হবে 12 তারিখ পর্যন্ত। নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নাই। সুষ্ঠু নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে হবে আমাদেরকে। সুন্দর নির্বাচন করার জন্য কেপবল আমরা সবাই আগ্রহী। নির্বাচন কমিশন আগ্রহী, সরকার আগ্রহী, আপনার অ্যাডমিনিস্ট্রেশন আগ্রহী, পুলিশ আগ্রহী, সেনাবাহিনী আগ্রহী, বিমান বাহিনী, নৌবাহিনী, সবাই। সেখানে নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নাই। কিছু মানি ট্রানজাকশন। তো প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের ভিডিও দেখতে দেখতে ভিডিও শেষ পর্যন্ত চলে আসেন। অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর নতুন নতুন আপডেট ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেল এখন সাবস্ক্রাইব করে দিন। তো আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে পরবর্তী এক ভিডিওতে।